আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ 30শে মে 1981 সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন চট্টগ্রামে। সেই হিসাবে আজ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী। 43 বছর আগে উনি মারা গিয়েছিলেন। তারও আগে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং তারও আগে সেনাবাহিনীর প্রধানও ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দল করেছিলেন। উনি আগে ক্ষমতা গ্রহণ করেছিলেন, ক্ষমতা গ্রহণ করে তারপরে একটা রাজনৈতিক দল করেছিলেন। জিয়াউর রহমানকে নানাভাবে মূল্যায়ন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি কি হিরো নাকি তিনি কি ভিলেন, এরকম নানা রকম বিশেষণে তাকে বিশেষায়িত করা হয়। কেউ বলেন তিনি এদেশের সংসদীয় গণতন্ত্রের নতুন করে যাত্রা শুরু করেছিলেন, আবার কেউ বলেন ওনার হাতে নাকি গণতন্ত্র নিহত হয়েছিল। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি এ নিয়ে বেশি কিছু বলা হয়তো আমার সামর্থ্যেরই বাইরে, এটা এক ধরনের ধৃষ্টতা হবে, সেই লাইনে আমি যাচ্ছি না। আমি বরং আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ পড়েছি। সেই ইন্টারভিউটা পড়েছি আমি দৈনিক প্রথম আলোতে। সাক্ষাৎকারটা, যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তার নাম জিয়াউদ্দিন চৌধুরী। এই ভদ্রলোক জেনারেল জিয়া মানে প্রেসিডেন্ট জিয়া 1981 সালে যখন চট্টগ্রামে যে মারা যান, নিহত হন, শহীদ হন, তখন ওই সময়ে সেখানকার জেলা প্রশাসক ছিলেন। উনি যখন চট্টগ্রামে বিমানে যে নামেন, ওনার সঙ্গে ওই গাড়িতে সার্কিট হাউস পর্যন্ত জিয়াউর রহমানের সঙ্গে এই জিয়াউদ্দিন সাহেবও ছিলেন। তো উনি ওই সময় চট্টগ্রামে থাকার কারণে জিয়ার মৃত্যুটাকে দেখেছেন, মানে মৃত্যুর সময়টা ওখানে ছিলেন। ওখানে জেনারেল মঞ্জুরের মৃত্যুটাও দেখেছেন। এই দুটো উনি বিশ্লেষণ করেছেন। এর আগেও জিয়ার সঙ্গে ওনার পরিচয় ছিল। স্বাধীনতার পর এই জিয়াউদ্দিন চৌধুরী সাহেব উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, HM কামরুজ্জামান, আমাদের জাতীয় শহীদ 4 নেতার মধ্যে একজন। এই কামরুজ্জামান সাহেব স্বাধীনতার পরে হলেন ত্রাণমন্ত্রী। এই কামরুজ্জামান সাহেবের উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান। সেই সময় জিয়াউর রহমান মাঝে মাঝে ওখানে যেতেন। উনি জিয়াউর রহমানকে তখন দেখেছেন এবং কামরুজ্জামান সাহেব যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার, কাজে দুজনের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতাও ছিল এবং সে সময় উনি ওখানে নিয়মিত যেতেন এবং জিয়াউর রহমানের সঙ্গে এই জিয়াউদ্দিন চৌধুরীরও একটু যোগাযোগ ছিল এবং উনি কীভাবে দেখেছেন এবং উনি বলেছেন যে উনি তখন জিয়াউর রহমান সাহেবকে দেখেছেন, খুবই ভদ্র মনে হয়েছে এবং কামরুজ্জামান সাহেবও জিয়াউর রহমানকে বেশ পছন্দ করতেন বলে এই জিয়াউদ্দিন সাহেব মনে করতেন। 1975 সালে বঙ্গবন্ধু শাহাদতের পর, বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় নির্মমভাবে, উনি শহীদ হওয়ার পর 31শে আগস্ট তারিখে এই জিয়াউদ্দিন চৌধুরী সাহেব উনি নোয়াখালীর জেলা প্রশাসক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর তো 7 নভেম্বর যে একটা মানে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান হয়, 3 নভেম্বর প্রথম, তারপরে 7 নভেম্বর। 7 নভেম্বরের ঘটনা প্রবাহের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমান আবার লাইমলাইটে চলে আসেন এবং ততদিনে জিয়াউর রহমান ক্ষমতার শীর্ষেই বলা যায় চলে আসেন এবং বিচারপতি সাহেবকে প্রথম মানে রাষ্ট্রপতি বানানো হয়। তারপরে জিয়াউর রহমান সাহেব তাকে সরিয়ে দেন, এক সময় সরিয়ে দেন, নিজে প্রধান সামরিক প্রশাসক হন। তারপরে উনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নেন। এই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর এগুলি মোটামুটি ঘটনা প্রবাহ। জিয়াউদ্দিন সাহেবের ভাষ্য অনুযায়ী জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হওয়ার পর উনি দেশ চালাতেন একটা অন্যরকম পদ্ধতিতে। এই জিয়াউদ্দিন সাহেব বলেছেন যে এর আগে যখন বাকশাল ছিল, বাকশালের সময় রাজনৈতিক নেতৃবৃন্দই মূলত দেশ চালাতেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দই প্রশাসনের উপর নানাভাবে প্রভাব বিস্তার করতেন। কিন্তু জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ ওইভাবে ছিল না, তখন জিয়াউর রহমান নিজেই সরাসরি বিভিন্ন জেলা প্রশাসকের সঙ্গে
প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করতেন এবং সেই কারণে ওনার সঙ্গে উনি বহুবার এরকম যোগাযোগ করেছেন এবং করার পর উনি কী কী দেখেছেন সেগুলো উনি বলেছেন। তো এখন যে জিনিসটা খুব বলা হয় যে 15ই আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন কিনা। 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু হত্যা, মানে বঙ্গবন্ধুর শাহাদত বরণ যেটা ছিল, নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড, ইতিহাসের জন্য সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ডের একটি আমি বলবো, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন কিনা অথবা এরকম কোনো সম্ভাবনা উনি দেখেছেন কিনা, এই প্রশ্নটা করা হলে এই জিয়াউদ্দিন সাহেব কি বলেন শুনুন। আমি এখান থেকে আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলেন যে 15ই আগস্টের পর জিয়াকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা সত্যি, কিন্তু এই ঘটনার আগে পরে তাকে খুব একটা সক্রিয় বা দৃশ্যমান মনে হয়নি। এ কারণে 15 আগস্টের ঘটনায় তার জড়িত থাকা নিয়ে অনুমান ভিত্তিক কিছু বলা যায় না, মানে উনি নিশ্চিত না। তারপর উনি বলেছেন, আমার কাছে বরং মনে হয়েছে জিয়া সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখেছেন। এক্ষেত্রে আমি দুটো উদাহরণ দিতে পারি। উনি দুটো উদাহরণ দিয়েছেন, মানে ওনার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবকে খুবই শ্রদ্ধা করতেন এবং সম্মান করতেন, এবং কেন ওনার কাছে মনে হয়েছে তার উনি দুটো ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাগুলি শুনুন। এক, রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়া যখন দল গঠনের সিদ্ধান্ত নেন তখন আমি নোয়াখালীর জেলা প্রশাসক। তিনি তখন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে নতুন দল গঠন নিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন। এ সময়ে একদিন নোয়াখালী সফরে এসে তিনি আমাকে সেখানকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করতে বলেছিলেন। তারা, মানে এই সাবেক সংসদ সদস্যরা, জিয়ার সঙ্গে বৈঠকে রাজি হবেন কিনা তা নিয়ে আমি সন্দিহান ছিলাম। তাকে সেটা জানালে তিনি বলেন, তাদের তো আমার প্রতি বিরূপ হওয়ার কারণ নেই। তারা কি জানেন না খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেছিলেন, আমি বঙ্গভবনে আবার বঙ্গবন্ধুর ছবি টানিয়েছি। লক্ষ্য করুন, জিয়াউর রহমান নিজে বলছেন যে উনি বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি টানিয়েছেন, অথচ তার আগে খন্দকার মোস্তাক আহমেদ, যিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তিনি কিন্তু বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছিলেন। সেই ছবি আবার জিয়াউর রহমান তুলেছেন। এই কথাটা উনি বলেছেন যে তার আওয়ামী লীগের লোকে এটা জানে না যে আমি এটা করেছি। আরেকটা কারণ যেটা বলছিলেন, দুইটা কারণে তার কাছে মনে হয়েছিল জিয়াউদ্দিন সাহেবের কাছে। সেই দ্বিতীয় কারণটা হলো, সরকারি কাজের অংশ হিসাবে আমাকে জিয়ার সঙ্গে সরাসরি কথাবার্তা বলতে হয়েছে, সভা বা বৈঠকে অংশ নিতে হয়েছে, তার সঙ্গে সফরে যেতে হয়েছে। এ সময় আমি তাকে একবারের জন্য বঙ্গবন্ধুর কোনো সমালোচনা করতে শুনিনি। তিনি বাকশালের সমালোচনা করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর কোনো সমালোচনা করেননি। তার মানে উনি কিন্তু ওনার সঙ্গে একবার দেখা হয়েছে, শুনেন না তা কিন্তু না। উনি বলছেন যে আমার সঙ্গে তার বহুবার দেখা হয়েছে, কিন্তু কখনই আমি এটা শুনিনি। আপনারা প্রথম আলোতে এই ইন্টারভিউটা পড়তে পারেন, অনেক বড় ইন্টারভিউ, কিন্তু আমি এই বড় ইন্টারভিউতে গেলে এইটুকু জায়গায় পড়লাম যে বঙ্গবন্ধুর সম্পর্কে জিয়াউর রহমানের মনোভাবটা কেমন ছিল। এখন আমরা কি দেখি, এখন বাকি যে কথাটা বলবো এটা আমার কথা, আমি যে আমার উপসংহার আর কি, মানে আমার দুঃখের কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখন আমরা কি দেখি, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল। সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির যে মূল নেতা, যার আদর্শে বিএনপিটা গড়ে উঠেছে, সেই বঙ্গবন্ধু সম্পর্কে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছে, ওনারা এমন কথাও বলেন যে জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, উনি নাকি প্রকৃত মুক্তিযোদ্ধাই ছিলেন না, এই কথাগুলি বলেন। বিপরীত দিকে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে, বিএনপির একটা অংশের মধ্যে আমি দেখতে পাই, তারাও বঙ্গবন্ধুর সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলেন, এবং বলতে বলতে এমনভাবে বলেন, আমি একজন বিএনপি একজন নেতাকে বলতে শুনেছি যে বঙ্গবন্ধু নাকি রাজাকার ছিলেন।
এই যে দুইটা দলের দুই শীর্ষ নেতা, এবং বলা যায় এই দুই নেতার আদর্শেই এই দল দুটো দেশে গড়ে উঠেছে, তাহলে এই দুই নেতাকে যদি আপনি বাতিল করে দেন তাহলে তো কিছু থাকে না রে ভাই। তাই যদি হয় তাহলে এই দুটো দল একই দেশে সহাবস্থান কিভাবে করবে? আওয়ামী লীগ আর বিএনপি কি সারাক্ষণ মারামারি করবে? যদি আওয়ামী লীগ আর বিএনপি সারাক্ষণ মারামারি করে তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? এই দেশটাকে আমরা আওয়ামী লীগ আর বিএনপির কাছে ইজারা দিয়ে দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের যিনি শীর্ষ নেতা, উনি তো কখনো বিএনপির শীর্ষ নেতা জিয়াউর রহমানকে ছোট করে দেখেননি। যদি দেখতেন তাহলে কি ওনাকে বীরুত্তম খেতাব দিতেন? তাহলে কি উনি উপপ্রধান সামরিক আপনার সেনাপ্রধান বানাতেন? আবার বিএনপির যিনি প্রধান ব্যক্তি, যার আদর্শে বিএনপি গড়ে উঠেছে, সেই জিয়াউর রহমান, উনি তো সে বঙ্গবন্ধু সম্পর্কে কখনো নেতিবাচক কিছু বলেননি, কখনো অপমান করে কিছু বলেননি। যে বঙ্গবন্ধুর সহকারী মানে সাহচর্য ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ ছিল খন্দকার মুস্তাক আহমেদ, তিনি বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন বঙ্গভবন থেকে, জিয়াউর রহমান সেটাকে আবার তুলেছেন, পুনঃস্থাপিত করেছেন। তাহলে তাকে মানে একদম বাতিল করে দেওয়ার যে মানসিকতাটা, এটা কেন? এটা থাকাটা কি ঠিক? আমি মনে করি ঠিক না। আমি এটাও মনে করি একটা দেশের প্রধান দুইটা রাজনৈতিক দল যদি পরস্পরের প্রতি এরকম হিংসাত্মক মনোভাব পোষণ করে, তাহলে তারা প্রকারান্তরে দেশটাকে অগ্রসর করার চেয়ে, ঐক্যবদ্ধভাবে অগ্রসর করার চেয়ে বরং দেশটাকে তারা বিভক্তই করে দেবে। আমি এই দুই দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব, প্লিজ এগুলো ছাড়ুন, দেশ নিয়ে ভাবুন, দেশের জনগণ নিয়ে ভাবুন। যদি এই দেশের জনগণ মনে করে যে আপনারা দেশ নিয়ে ভাবছেন, জনগণ নিয়ে ভাবছেন, তাহলে এই জনগণও একসময় আপনাদের জন্য ভাববে। না হলে কাজের কাজ কিছু হবে না। আমরা একটা প্রতিহিংসাপরায়ণ জাতি হিসাবে হয়তো পরবর্তীতে পরিণত হব। এটা কোনো ভালো কথা হবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।